পুরোদমে ইরান, ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে। আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ তাজা আপডেট সংবাদ। প্রথমে জানাবো, গাজায় খাদ্য সংগ্রহ করতে গিয়ে লাশ হয়ে ফিরলেন ২৭ জন নিরীহ ফিলিস্তিনি। দক্ষিণ গাজা উপত্যকায় একটি খাদ্য বিতরণ কেন্দ্রের কাছে দখলদার ইসরায়েলি বাহিনীর গুলিতে অন্তত ২৭ জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে এবং ২১২ জন আহত হয়েছে। এরপর তৃতীয় দিন এ ধরনের হামলার ঘটনা ঘটল। আজ ফিলিস্তিনের স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাত দিয়ে দ্য গার্ডিয়ান এই তথ্য নিশ্চিত করেছে। এদিকে সিরিয়া ইসরায়েল পাল্টাপাল্টি হামলা। এবার সিরিয়া এবং ইসরায়েলের মধ্যে আবার নতুন যুদ্ধ শুরু হয়েছে। ইসরায়েল দক্ষিণ সিরিয়ায় একাধিক বিমান হামলা চালিয়েছে। আজ মধ্যরাত থেকে সকাল পর্যন্ত এই হামলা চলে। ভোরেও বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দখলদার বাহিনী দাবি করেছে তারা সিরিয়ার কর্তৃপক্ষের অস্ত্র লক্ষ্য করে হামলা চালিয়েছে, কারণ সেখান থেকে তাদের ভূখণ্ডের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল। এবারে জানাবো, ট্রাম্পের বাজেট বিলকে জঘন্য এবং ন্যাক্কারজনক বললেন ইলন মাস্ক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রস্তাবিত বাজেট বিলকে কড়া ভাষায় আক্রমণ করেছে টেসলা ও স্পেস এক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক। তিনি বিলটিকে জঘন্য এবং ন্যাক্কারজনক বলে মন্তব্য করেছেন, যা দেশটির নাগরিকদের কাঁধে চরম ঋণের বোঝা চাপিয়ে দেবে বলে সতর্ক করেছেন খবর আল জাজিরার। এদিকে লি জে মিং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত। ডেমোক্র্যাট পার্টির প্রার্থী লি জে মিং দক্ষিণ কোরিয়ার পরবর্তী নেতা হিসেবে নির্বাচনে জয়লাভ করেছেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী পিপলস পাওয়ার পার্টির নেতা কিম মুন সু পরাজয় স্বীকার করেছে। এক বিবৃতিতে কিম মুন সু বলেছেন, আমি জনগণের সিদ্ধান্ত সম্মানের সঙ্গে মেনে নিয়েছি। এবং সর্বশেষ জানাবো, বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে নির্বাচন ইস্যু, নরম কর্মসূচি নিয়ে মাঠে থাকবে বিএনপি। জাতীয় নির্বাচন ইস্যুতে সরকারের সঙ্গে কোনো বিরোধে যেতে চায় না বিএনপি, তবে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা বিলম্বের কারণে সরকারের উদ্দেশ্য স্পষ্ট না হয় দলটির ভেতরে গভীর উদ্বেগ বাড়ছে। এ অবস্থায় কিভাবে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করা যায়, সেই পথেই হাঁটবে বিএনপি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। স্থায়ী কমিটির বৈঠকে নির্বাচন ইস্যু, নরম কর্মসূচি নিয়ে মাঠে থাকবে বিএনপি। জাতীয় নির্বাচন ইস্যুতে সরকারের সঙ্গে কোনো বিরোধে যেতে চায় না বিএনপি, তবে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা বিলম্বের কারণে সরকারের উদ্দেশ্য স্পষ্ট না হয় দলটির ভেতরে উদ্বেগ বাড়ছে। অবস্থায় কিভাবে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করা যায়, সেই পথে হাঁটছে বিএনপি। সেজন্য সরকারের উপর দৃশ্যমান চাপ তৈরি করতে নরম কর্মসূচি নিয়ে মাঠে থাকবে বিএনপি। এর উদ্দেশ্যই অংশ হিসেবে মিত্র রাজনৈতিক দলগুলোকে নিয়ে সমন্বিতভাবে নির্বাচনী ঐক্য তৈরি করতে চায়। এরই অংশ হিসেবে ঈদুল আজহার পর রাজধানীতে সেমিনার বা কনভেনশন ধরে কোনো সর্বদলীয় মতবিনিময় আয়োজন করবে। পাশাপাশি সরকারের কার্যক্রম এবং সচিবালয়ের সরকারি কর্মচারীদের আন্দোলনের দিকে নজর রাখবে বিএনপি। আজ স্থায়ী কমিটির বৈঠকে সব ইস্যু নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয়। এতে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করে নিজ অবস্থান তুলে ধরেন নেতারা। স্থায়ী কমিটির নেতারা মনে করেন, জাপান সফরে প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে যে বক্তব্য দিয়েছেন তা অনাকাঙ্ক্ষিত। এতে মর্মাহত হয়েছে বিএনপি, কারণ অন্তর্বর্তীকালীন সরকার বলেছেন বিএনপি ছাড়া আর কোনো দল রাজনৈতিক চায় না। তবে বিএনপি বলছে সব দলই রাজনৈতিকভাবে নির্বাচন চায়, কিন্তু বাংলাদেশের সমস্ত বিষয়গুলো বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে শুধুমাত্র বিএনপি ছাড়া বাস্তবে আর কোনো দল রাজনৈতিক নির্বাচন চায় না। শুধুমাত্র বিএনপি নেতারাই প্রতিদিন নির্বাচন করছে। তাই অন্তর্বর্তীকালীন সরকার সেই কথাটি রিপিট করেছিলেন যে শুধুমাত্র বিএনপি নির্বাচন করছে। এই কথা বলার পরেই বিএনপির নেতারা গোস্বায় ফেটে পড়ে। সিরিয়া ইসরায়েল পাল্টাপাল্টি হামলা।
ইসরায়েলের দক্ষিণ সিরিয়ায় একাধিক বিমান হামলা চালিয়েছে। আজ মধ্যরাত থেকে এই হামলা শুরু হয়। ভোরেও বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দখলদার বাহিনী দাবি করেছে তারা সিরিয়ার কর্তৃপক্ষের অস্ত্র লক্ষ্য করে হামলা চালিয়েছে, কারণ এখান থেকে তাদের ভূখণ্ডের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল। এর আগে মঙ্গলবার সিরিয়া থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের খবর পাওয়া যায়। দুটি প্রজেক্টাইল ইসরায়েল অধিকৃত ভূখণ্ডে আঘাত হানে। এজন্য কে দায়ী তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি। দ্য গার্ডিয়ান ও রয়টার্সের সূত্র থেকে নিশ্চিত করতে পারেনি বিষয়টি। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এবং নিরাপত্তা সূত্র জানিয়েছে ইসরায়েলি বিমানগুলো দামেস্কের গ্রামাঞ্চল কুনেট্রা এবং দারায় বেশ কয়েকটি স্থানে আঘাত হানে। ইসরায়েলি হামলায় পশ্চিম সিরিয়ার একটি গ্রামে কাছে একজন বেসামরিক নাগরিক নিহত হওয়ার ঘটনা উত্তেজনায় এই হামলা হলো। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ইসরায়েল কার্টস বলেছেন তিনি দুটি প্রজেক্টাইল নিক্ষেপের জন্য সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারাকে দায়ী করেছেন। আমরা সিরিয়ার প্রেসিডেন্টকে ইসরায়েল রাষ্ট্রের দিকে কোনো হুমকি বা গোলাবর্ষণের জন্য সরাসরি দায় মনে করি। শীঘ্রই পূর্ণ প্রতিক্রিয়া আসবে। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলছে ইসরায়েলের দিকে প্রজেক্টাইল নিক্ষেপের খবর এখনও যাচাই করা যায়নি। সিরিয়ার এই অঞ্চলে কোনো পক্ষের জন্য হুমকি ছিল না এবং থাকবে না। আমরা বিশ্বাস করি অনেক পক্ষ তাদের নিজস্ব স্বার্থ অর্জনের জন্য অঞ্চলটিকে অস্থিতিশীল করতে চাইছে। সিরিয়া এবং ইসরায়েল সাম্প্রতিক উত্তেজনা কমাতে সরাসরি আলোচনায় বসে, যা দুই দেশের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য উন্নতি। তবে হঠাৎ করে কী কারণে এই ধরনের হামলা হয়েছে সে বিষয়টি এখনও স্পষ্ট করতে পারেনি কোনো কর্তৃপক্ষ। ট্রাম্পের বাজেট বিলকে জঘন্য এবং ন্যক্কারজনক বললেন ইলন মাস্ক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত নতুন বাজেট বিলকে কড়া ভাষায় আক্রমণ করেছেন টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক। তিনি বিলটিকে জঘন্য এবং ন্যক্কারজনক বলে মন্তব্য করেছেন, যা দেশটির নাগরিকদের কাঁধে চরম ঋণের বোঝা চাপিয়ে দেবে বলে সতর্ক করেছেন তিনি। খবর আল জাজিরার। আজ আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে একাধিক সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্টে ইলন মাস্ক এই বাজেট বিলে তীব্র সমালোচনা করেছেন। কয়েকদিন আগেই মাস্ক ট্রাম্প প্রশাসনের ডিপার্টমেন্ট থেকে অন্য গভর্নমেন্ট এফিসিয়েন্সি বা ডিওজিই এর প্রধান হিসেবে তার দায়িত্ব শেষ করেছেন। ওই পদে তিনি সরকারি ব্যয় হ্রাস এবং অপ্রয়োজনীয় খাত চিহ্নিত করে সেগুলো বাতিলের দায়িত্ব নিয়েছিলেন। মাস্ক এক পোস্টে লিখেছেন, আমি দুঃখিত কিন্তু আর সহ্য করতে পারছি না। এই বিলটি একটি বিশাল বাজে কংগ্রেসীয় দলিল, যা শুয়োরের মাংসে পরিপূর্ণ। যারা এর পক্ষে ভোট দিয়েছেন তাদের লজ্জা হওয়া উচিত। আপনারা জানেন আপনারা ভুল করেছেন। এই বিলটি বাস্তবায়িত হলে বাজেট ঘাটতি $2.5 ট্রিলিয়ন পৌঁছাতে পারে বলে দাবি করেছেন তিনি। এতে যুক্তরাষ্ট্রের জনগণ ভয়াবহ ঋণের মুখে পড়বে বলে সতর্ক করেছেন মাস্ক। বাজেট বিলে আসলে কি রয়েছে? ওয়ান বিগ বিউটিফুল বিল নামে পরিচিত বাজেটটি ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এতে 2017 সালে কর ছাড় অব্যাহত রাখার প্রস্তাব রাখা হয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্ত দেয়াল নির্মাণে $46.5 বিলিয়ন বরাদ্দ দেওয়া হয়েছে এবং জাতীয় ঋণ সীমা ছাড়িয়েছে $4 ট্রিলিয়ন কর করার পরিকল্পনা রয়েছে। তবে এই বিপুল ব্যয় সামলাতে গিয়ে বিলটি সামাজিক নিরাপত্তা খাতে বড় ধরনের কাটছাঁটের প্রস্তাব দিয়েছে। কংগ্রেশনাল বাজেট অফিস বিও জানিয়েছে মেডিকেইডে $698 বিলিয়ন এবং খাদ্য ভর্তুকি কর্মসূচিতে $267 বিলিয়ন কমানোর পরিকল্পনা রয়েছে। খাদ্য সংগ্রহ করতে গিয়ে লাশ হয়ে ফিরলেন 27 জন নিরীহ ফিলিস্তিনি। দক্ষিণ গাজা উপত্যকা একটি খাদ্য বিতরণ কেন্দ্রের কাছে ইসরায়েলি বাহিনীর গুলিতে অন্তত 27 জন নিরীহ ফিলিস্তিনি এবং বহু মানুষ আহত হয়েছে। এরপর তৃতীয় দিন এই ধরনের ঘটনা ঘটল। আজ ফিলিস্তিনের স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাতে দ্য গার্ডিয়ান এই তথ্য নিশ্চিত করে। সাংবাদিকরা হতাহতের সংখ্যা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। তবে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে আন্তর্জাতিক রেড ক্রস কমিটির একজন মুখপাত্র জানিয়েছে তারা রাফার হাসপাতালে 184 আহতকে গ্রহণ করেছে। এর মধ্যে 27 জন মারা গেছে। অ্যাসোসিয়েট প্রেস বা এপি গাজার দক্ষিণে ফিলিস্তিনিদের হত্যার বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেছে। ইসরায়েলি সৈন্যরা একটি খাদ্য বিতরণ কেন্দ্রে 1 কিলোমিটারের মধ্যে গুলি চালায়। এপির ওই প্রতিবেদনে বলা হয়েছে গুলির ঘটনা ঘটেছে একটি গোলচক্করের কাছে, যা ত্রাণ বিতরণ কেন্দ্রের প্রায় 1 কিলোমিটার দূরে অবস্থিত। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের রেকর্ড বিভাগের প্রধান জাহের আল ওয়াহিদি জানিয়েছেন
কমপক্ষে ২৭ জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে। আন্তর্জাতিক রেড ক্রসের মুখপাত্র হিশাম মেহনা বলেছেন, রাফার ফিল্ড হাসপাতালে ১৮৪ জন আহতকে নিয়ে আসা হয়। তাদের মধ্যে ১৭ জন হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যায় এবং পরে আরও ৮ জন মারা যায়। ২৭ জনের লাশ খান ইউনুসের নাসের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। নাসের হাসপাতালে নার্সিং বিভাগের প্রধান মোহাম্মদ শাকর জানিয়েছে, নিহতদের মধ্যে ৩ জন শিশু এবং ২ জন নারী।